এটা ভাবতে বা বলতে নিজেকে একজন বাঙালি তথা ভারতীয় হিসাবে খুবই গর্বিত অনুভব করছি। আজকে এই ব্লগে যে জায়গাটির বা মন্দিরটির সম্বন্ধে দেখাবো সেটি বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির। ঠিকই ধরেছেন, মায়াপুর ইস্কন মন্দির আজকের আমার গল্পের প্রধান চরিত্র। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি উল্লেখযোগ্য স্থান হল মায়াপুর। আজকের পর্বে থাকবে মায়াপুরের শ্রী চন্দ্রদয়া মন্দিরের খুঁটিনাটি সব কিছু। থাকবে বিশ্বের সর্ববৃহৎ নির্মীয়মান মন্দিরের যার নাম টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম এর উচ্চতা কত, কত টাকা খরচা করে এই মন্দিরটি তৈরি করা হচ্ছে, কবেই বা এই মন্দিরের শুভ উদ্বোধন হবে। জানতে পারবেন কেন এই মন্দিরকে ভেদিক প্ল্যানেটোরিয়াম বলা হচ্ছে। 2025-এর শুরুতে প্রসাদামে ঠিক কী কী আইটেম দেওয়া হচ্ছে। তাহলে আর দেরি না করে চলুন এই সব প্রশ্নের উত্তর খুঁজতে পল অ্যান্ড ফ্যামিলির ভেলায় চড়ে একদিনের মায়াপুর ইস্কন মন্দির ঘুরে আসা যাক। Good morning everyone, welcome back to the channel to another brand new vlog. ফাইনালি অনেক টাইম ম্যানেজমেন্ট করার পরে আবার পল অ্যান্ড ফ্যামিলি কিন্তু একটি ঝটিকা সফরে বেরোচ্ছে। তোমরা থাম্বনেল দেখে তো মোটামুটি বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। ইয়েস, তো ফাইনালি পল অ্যান্ড ফ্যামিলি আজকে মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছে ইস্কন মন্দিরকে দেখার জন্য। ইস্কনের যে বড় মন্দির যেটা তৈরি হয়েছে সেটার এই মুহূর্তে কী স্ট্যাটাস আছে বা কবে সেটাও খুলতে চলেছে সেই সব কিছু জানার জন্যই কিন্তু আজকে আমি চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। ঘড়িতে সময় হয়েছে 5:56। আর যেহেতু আমি এখান থেকে নবদ্বীপ ধাম যাব, সেজন্য এইখান থেকে মানে হাওড়া মেন লাইনের সবথেকে ইজিয়েস্ট রাস্তাটা হচ্ছে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম যাওয়ার জন্য। এবং সেটার জন্যই ভোর 5:38-এর যে কাটোয়া লোকাল হাওড়া থেকে ছেড়ে আসছে সেই ট্রেনটা এখন ধরবো। সেটাই আপাতত ইচ্ছা আছে। 5-7 মিনিটের মধ্যে কিন্তু এই ট্রেনটা চলে আসবে। তো সুতরাং ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকো, স্কিপ করে যেও না। আজকে নবদ্বীপ ধাম বা তথা মায়াপুরের সমস্ত রকম ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। কোথায় কীভাবে যেতে হয়, সবথেকে ইজিয়েস্ট এবং সবথেকে মিনিমাম খরচার মধ্যে কী করে তুমি মায়াপুর পৌঁছাবে এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা আজকে দেখতে পারবে। ভোরের আলো মোটামুটি এখন আস্তে আস্তে ফুটছে আর আমাদের কাটোয়া লোকাল অলরেডি ঢুকে গেছে। দেখো ট্রেন অনেক ঢুকে গেছে। এখন হোপফুলি ট্রেনটা ফাঁকা থাকলে হয়, কারণ অনেকটা সময় নিয়ে প্রায় যেতে হবে এই ট্রেনটা করে। ট্রেনটা ফাঁকাই আছে। নবদ্বীপে ট্রেন পৌঁছাতে তো বেশ খানিকক্ষণ সময় লাগবে। ততক্ষণে চলুন আপনাদেরকে বলে দিই যে হাওড়া থেকে কী কী ট্রেন ধরে আপনারা নবদ্বীপে পৌঁছতে পারবেন। নবদ্বীপে যাওয়ার বেশ কিছু এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেনও আছে, যেমন পুরী কামাখ্যা এক্সপ্রেস 15643, যেটা শুধুমাত্র সানডেতে ছাড়ে। হাওড়া থেকে 7:30টার সময় সকাল এবং নবদ্বীপ ধামে পৌঁছায় সকাল 9:37-এ। তারপরে হাওড়া টু বালুরঘাট এক্সপ্রেস 13063, মানডে টু ফ্রাইডে ট্রেনটি ছাড়ে হাওড়া থেকে 7:50-এ এবং নবদ্বীপ ধামে পৌঁছায় সকাল 9:37-এ। হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস 13465, ডেইলি হাওড়া থেকে 3:15 বিকেলবেলা ছাড়ে এবং নবদ্বীপ ধামে 4:58 পৌঁছায়। পাহাড়িয়া এক্সপ্রেস 15721 শুধুমাত্র স্যাটারডেতে ছাড়ে হাওড়া থেকে রাত 10টার সময় এবং নবদ্বীপ ধামে পৌঁছায় 11:42। চলুন এবার কিছু হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেনের কথা বলা যাক। হাওড়া থেকে সকাল 5:38 ছেড়ে নবদ্বীপ ধামে পৌঁছায় 7:47। পরবর্তী ট্রেন হাওড়া থেকে 8টার সময় ছাড়ে এবং নবদ্বীপ ধামে পৌঁছায় 10:09। এরপরে হাওড়া থেকে 10টার সময় ট্রেন ছাড়ে এবং নবদ্বীপ ধামে পৌঁছায় 12:09। তারপরে দুপুর 12:10-এ ট্রেন হাওড়া থেকে ছেড়ে নবদ্বীপ ধামে পৌঁছায় 2:22। এছাড়াও আরও অনেক ট্রেন আছে যেটা হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত যায়। তবে আপনারা যদি হাওড়া থেকে অ্যাভেল করতে না চান তবে কিন্তু শিয়ালদা থেকেও কিন্তু বেশ কিছু ট্রেন যেটা ডাইরেক্টলি কৃষ্ণনগর যাচ্ছে সেই ট্রেনে করেও কিন্তু আপনি নবদ্বীপ ধাম বা মায়াপুরে পৌঁছতে পারবেন। ট্রেন আমাদেরকে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে নামিয়ে দিয়েছে। আমাদের এখন যেতে হবে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে এবং সেখানেই কিন্তু বাইরের দিকে টোটো বা অটো যেটা থাকুক না কেন সেটা ধরে আমাদেরকে ঘাটের দিকে যেতে হবে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি আর সামনে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে টোটো অটো রয়েছে। এখান থেকে তুমি শেয়ারে করে তুমি যেতেই পারো এখানে ঘাটের দিকে।
স্টেশন থেকে একটা শেয়ার টোটো ধরে আমি এখন এই মুহূর্তে বড়ালঘাটের সামনে দাঁড়িয়ে আছি। যারা মায়াপুর যেতে চাও তারা কিন্তু এই বড়ালঘাটেই তোমাদের আসতে হবে এবং সেখান থেকে নৌকো করে কিন্তু তোমাদের মায়াপুরে যেতে হবে। তো টোটোর ভাড়াটা হচ্ছে কিন্তু 20 টাকা। আর একটা বিষয় যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে কি যে ট্রেনের যে ভাড়াটা সেটা হচ্ছে কি 25 টাকা। আচ্ছা, যারা লঞ্চে যাবে তাদের কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে লেখা আছে যে লঞ্চের জন্য এখানে ভাড়া লাগবে হচ্ছে কি 10 টাকা করে, আর যারা নৌকো নিতে চাও তাদের জন্য কিন্তু 5 টাকা করে। আমি 10 টাকার যে লঞ্চ যে যাওয়ার সেটা আমি টিকিটটা কেটেছি, নৌকোটা কাটিনি। আর টিকিটটা কিন্তু অবশ্যই খুব যত্ন করে রেখে দেবে, কারণ টিকিটটা কিন্তু ওখানে গিয়ে যে নামার পরে কিন্তু টিকিটটা কিন্তু চেকিং হবে। নবদ্বীপ থেকে মায়াপুরের লঞ্চে বা নৌকো করে যাওয়াটাও কিন্তু একটি দারুণ সুন্দর উপলব্ধি। কারণ যখন লঞ্চ নবদ্বীপ থেকে তার যাত্রা শুরু করে তখন সেটি ভাগীরথী নদীর উপর দিয়ে যায় এবং যখন মায়াপুরে প্রবেশ করে তখন জলঙ্গি নদীর উপরে তার যাত্রা সমাপ্ত করে। তাই এই যাত্রাপথে ভাগীরথী এবং জলঙ্গি নদীর একটি অনিন্দ্য সুন্দর সঙ্গমস্থল কিন্তু বেশ নজর কাড়ার মতন। নৌকোতে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতন সময় লাগে এই পুরো জার্নিটাতে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি জলঙ্গি ঘাট থেকে বেরিয়ে। এখন একটা টোটো ধরেছি এবং সেটা করে আমরা ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি। ভাড়া পড়ছে আমার এই 20 টাকা। তো জাস্ট তোমরা একবার ক্যালকুলেট করো যে এখান থেকে আমি মানে বাড়ি থেকে মায়াপুর আসতে আমার কত টাকা লাগলো। একবার পুরো ব্যাপারটা তোমাদের বলে দিই। ট্রেনে লাগলো 25 টাকা, তারপরে তোমার ওখান থেকে ঘাট লাগলো 20 টাকা, আর ঘাটে লাগলো 10 টাকা। তার মানে 20 আর 10 30 আর 25 55 টাকা। আর জলঙ্গি ঘাট থেকে তোমার মায়াপুরে যে ইস্কন মন্দির আছে সেটা লাগলো 20 টাকা। মানে 55 আর 20 ওই 75 টাকা। তো 75 টাকাতে তুমি হাওড়া থেকে মায়াপুর চলে আসতে পারো। আমার মনে হয় এটা একেবারে মিনিমাম কস্ট, এর থেকে কম আর করা যায় না। বাই রোডও তোমরা এখানে আসতে পারো, এখান থেকে সেই ব্যবস্থা রয়েছে। তো যেহেতু আমার কাছে ট্রেনটা অনেক বেশি সুবিধা, ট্রেন করে আসা যাওয়াটা, এবং সেই জন্যই কিন্তু আমি ট্রেনটা অ্যাভেল করেছি। বেশ ভালোই কম খরচার মধ্যে কিন্তু মায়াপুর তুমি আসতে পারো। তো ফাইনালি আমি এখন এসে গেছি হচ্ছে গিয়ে মায়াপুর ইস্কন মন্দির, শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির। বিশাল আয়তনের সেই মন্দির দেখো। দারুণ লাগছে এখানে এসে, এত সুন্দর এখানকার পরিবেশ, আর যথেষ্ট পরিমাণে ঠান্ডা রয়েছে এখানে। রাস্তার ওপারে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার দোকান আছে, দুপাশেই রয়েছে। তোমরা যদি সকালবেলা যদি ব্রেকফাস্ট করতে যাও তোমরা এখান থেকে আরামসে করতে পারো, কম খরচায় হয়ে যাবে। আর ঠিক তার অপোজিটেই রয়েছে হচ্ছে আমাদের শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির। ইস্কন মন্দিরের ভিতরে ঢুকেই সামনে যে জায়গাটা পড়ছে সেখানে দেখো, একদম সোজাসুজি জায়গাটা পড়ছে, সেখানে বিভিন্ন রকম কুপন পাওয়া যায়। যেমন ধরো এখানে গীতা ভবন আছে, এখানে নামহট্ট ভবন আছে, এবং সেখানে থেকে বিভিন্ন রকমের তুমি দুপুরের খাওয়া দাওয়ার জন্য তুমি কুপন কাটতে পারো। যেমন ধরো এইটা তোমার দেখো লেখা আছে 3 থেকে 6 বছর পর্যন্ত হাফ কুপন লাগবে, আর দাম পড়ছে এখানে 60 টাকা। জাস্ট একবার দেখে নাও কি রয়েছে এখানে। সময়টা দেখো 12:30 থেকে 2টোর মধ্যে কিন্তু এটা দেওয়া হবে। ঠিক সেরকমই রয়েছে হচ্ছে তোমার এখানে একটা 70 টাকা দামের একটা রাইস, ডাল, ভেজ পকোড়া, চাপাটি, ড্রাই সবজি, পনির সবজি, এগুলো লেখা আছে। এখানে 10 টাকা করে বাড়িয়ে এটাকে টোটাল 70 টাকা করা হয়েছে। ঠিক সেরকমই এখানে একটা রয়েছে, সেটা হচ্ছে সুলভ প্রসাদম কুপন অ্যাভেলেবেল। তো সেখানেও কিন্তু তুমি 50 টাকা দিয়ে তুমি কিন্তু কুপন কাটতে পারবে। 12টা থেকে 4টের মধ্যে কিন্তু তোমাদের এই প্রসাদটা কিন্তু প্রোভাইড করা হবে। আচ্ছা, মায়াপুরের মধ্যে যারা এখানে মায়াপুরের নিজস্ব যে গেস্ট হাউস আছে সেখানে থাকতে চাও, তাদের মধ্যে এইটি একটি অন্যতম সেরা গেস্ট হাউস বলতে পারো। সেটা হচ্ছে গদা ভবন, এবং এই গদা ভবনও কিন্তু প্রসাদের কুপন পাওয়া যায়, তবে তার দামটা কিন্তু একটু আলাদা হয়। এবং আমি এখানে ট্রাই করেছিলাম থাকার জন্য, কিন্তু এখানে যা অ্যাভেলেবিলিটি সেটা এতটাই কম। প্রায় 2 মাস আগে থাকতে আমাদেরকে কিন্তু এই গদা ভবনের জন্য ট্রাই করতে হবে অনলাইনে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পেয়ে যাবে। আমি তো যেমন পাইনি, আমি যদিও একটা ওই ঝটিকা সফরে এসেছি বলে আমার কাছে সেই অপশানটা ছিল না।
তবু এখন আমি এই মুহূর্তে ভিতরে যাচ্ছি আর সেখান থেকে একটা কুপন কাটবো লাঞ্চের জন্য, কারণ খাওয়া দাওয়াটা আমি এখান থেকেই করব। তো এই হচ্ছে আমরা এখন ভিতরে যাচ্ছি। দেখো ভিতরের এনভায়রনমেন্টটা ঠিক অনেকটা এরকম টাইপের। সামনে লেখা আছে গদা ভবন প্রসাদম কুপন কাউন্টার, এখান থেকে কুপন কাটবো। আচ্ছা, গদা ভবনে কুপন কাটা আমার হয়ে গেছে। আমি একটা কুপন ট্রাই করছিলাম 150 টাকার কুপনটা, কিন্তু সেই কুপনটা কিন্তু অলরেডি সোল্ড আউট। এখন টাইম হচ্ছে কি এই তোমার 9:30 মতন, কিন্তু তার মধ্যে সমস্ত কিছু সোল্ড আউট। তবে আমি একটা 80 টাকার একটা কুপন কেটেছি। দেখো এই কুপনটার প্রাইস হচ্ছে 80 টাকা, এবং আমাকে এই কুপনটা দিয়ে অ্যাভেল করতে গেলে কিন্তু আমাকে এই গদা ভবনেই আসতে হবে। তো সেটা পরে আসবো যখন নাকি দুপুরবেলা। আপাতত এখন মায়াপুরটা একটু দেখে নিই কী আছে ভিতরে। ইস্কন মন্দিরটা পুরোপুরি দেখি। মায়াপুরের মধ্যে এই মায়াপুর ট্যুরিজম সেন্টার বলেও কিন্তু একটা জায়গা আছে, যেখানে তোমরা বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পারবে। যেমন ধরো এই সামনে এই দোকানগুলোতে ধূপকাঠি থেকে শুরু করে সমস্ত রকম জিনিস, আর সামনে এই দোকানগুলোতে তোমরা কিছু জামা কাপড়ও কিনতে পারবে। উল্টো দিকেই রয়েছে হচ্ছে ইস্কনের বিশাল বড় মন্দির। দেখো এখানে আরও অনেক রকম দোকান আছে। সেই মায়াপুর নদী আছে, নিয়ার গদা ভবন লেখা আছে। দেখো মায়াপুর ট্যুরিজম সেন্টার। দেখো এখানে আছে ভক্তি বৃক্ষা গিফট শপ, আর এখানে আছে গৌরাঙ্গ ট্রাভেলস লেখা আছে। দেখো একবার যদি পজ করে একবার নাম্বারটা নিয়ে নাও। কখনো যদি তোমাদের মনে হয় যে এখান থেকে কলকাতার দিকে তোমাদের গাড়ি দরকার আছে বা কোথাও গাড়ির প্রয়োজন আছে, তারা কিন্তু সেই গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। সেটা একজনের জন্য করতে পারে, বা যদি তোমাদের ফ্যামিলি নিয়ে আসো সেই ফ্যামিলির জন্য কিন্তু সেই ব্যবস্থা তোমাদের করে দেবে। দেখো তোমরা যদি ওই গীতা ভবনে না জায়গা পাও, তাহলে কিন্তু তোমরা এই ভবনে থাকতে পারো। সেটার নাম হচ্ছে কঞ্চ বিল্ডিং, কঞ্চ ভবন। এখানেও কিন্তু রেসিডেন্সিয়াল পারপাসে কিন্তু করা হয়েছে। তো এইটাও একটা কিন্তু ভালো জায়গা তোমাদের এখানে থাকার জন্য, যদিও এটার অ্যাভেলেবিলিটিও কিন্তু মোটামুটি সেম টাইপের। তো একটু তোমরা আগে থেকে যারা এখানে থাকতে চাও, তারা একটু আগে থেকে এখানে বুকিং করার ট্রাই করবে, তাহলেই কিন্তু তোমরা এখানে কিন্তু এইসব জায়গায় তোমরা থাকতে পারবে। আচ্ছা, মায়াপুরে যে নতুন যে মন্দিরটা তৈরি হয়েছে তার নাম দেওয়া হয়েছে টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটেরিয়াম, তাকে শর্ট ফর্মে বলা হচ্ছে TOVP। এই TOVP কিন্তু এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন আছে। তো তার কিছু ইনস্ট্রাকশন আছে এই মন্দিরটাকে পরিদর্শন করার জন্য, সেটা মোটামুটি তোমরা এইটাকে একটু স্পষ্ট করে দেখে নিতে পারো। বাংলাতেও লেখা আছে এখানে। দেখো এখানে পরিষ্কার কথা লেখা আছে যে নতুন মন্দিরের নির্মাণের কাজ চলছে, এবং সেখানে কিন্তু বিগ্রহ কিন্তু কিছু প্রতিষ্ঠা করা হয়নি। আর একটা হচ্ছে কি, এখানে যদি তুমি এই মন্দিরটাকে দর্শন করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এখানে একটা কন্ট্রিবিউশন দিতে হবে। সেটা তুমি যা খুশি দিতে পারো, দেখবে তোমাকে তার এগেনস্টে কিছু একটা কুপন বা সামথিং কিছু একটা পাস দেবে, এবং সেটা দেখার জন্য কিন্তু তোমার কাছে সময় রয়েছে দেওয়ার জন্য এই অনুদানটা। সেটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টা থেকে 5টা। আর এই টিকিটটা নেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা এই দুপুর 12টা থেকে এবং 12টার সময় একবার, আর একবার বিকেল 4:30টার সময়, এই দুটো সময় কিন্তু তোমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো। যদিও এখনও মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন আছে, কিছুদিনের মধ্যেই হয়তো সেটা হয়ে যাবে। শ্রী মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের ডেইলি যে প্রোগ্রামগুলো হয় সেটা কিন্তু এখানে লিস্ট করা আছে। দেখো ইংরেজিতেও লেখা আছে, নিচে বাংলাতেও লেখা আছে। যাদের ইচ্ছা তারা এই জায়গাটা একটুখানি পজ করে দেখে নিও। এই TOVP-তে এন্টার করার জন্য একটা ডোনেশন দিতে হয়, যেটা তোমার আগেই বলেছি। সেই ডোনেশনটা কিন্তু অলরেডি আমি কেটে ফেলেছি। এখানে দেখো বিভিন্ন রকম পাওয়া যায়, 50, 100, 500। তো আমি একটা 50 টাকার একটা কেটেছি। ওরা বারবারই বলে দিচ্ছে ভিতরে কিন্তু কোনো রকম বিগ্রহ নেই, ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে, শুধু ভিতরটা জাস্ট একবার দেখার জন্য কিন্তু এই কুপনটা কেটে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। আমরা এখন TOVP-র ভিতরে প্রবেশ করে গেছি। জাস্ট এটা ভাবতে অবাক লাগছে যে এই মুহূর্তে আমি বিশ্বের সর্ববৃহৎ একটি হিন্দু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর আমাদের সামনেটা মোটামুটি এরকম একটা প্যাসেজ আছে যেটা দিয়ে আমাদের ঢোকাচ্ছে। সামনে যিনি ভদ্রলোক আছেন উনি আমাদেরকে একটুখানি গাইড করে নিয়ে যাচ্ছেন, ইনি এখানকারই সেবায়িত।
সিংহাসন পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালে শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে নৃসিংহদেবের এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুদেব, ইন্দ্রদেব সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ্ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলো আপনারা এখানে দর্শন করতে পারবেন। আর এই মন্দিরের ভেতরে দেয়ালে যে মার্বেলগুলো দেখছেন, যে সাদা মার্বেল, এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে মার্বেল নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2026-এ শেষের দিকে ওপেনিং হবে। পুরোনো মন্দির থেকে নৃসিংহদেব এখানে চলে আসবেন। বলুন, এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখলাম নৃসিংহদেবের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন 3টে সিংহাসন। বাঁ দিক থেকে প্রথম সিংহাসনে থাকবে গুরু পরম্পরা, বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষড়গোস্বামীগণ। মিডিলে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, আর ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকে ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এ শেষের দিকে ওপেনিং হবে। পুরনো মন্দির থেকে ভগবানজি এখানে চলে আসবেন। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। এখানে বৃহৎ ভাগবতম অনুসারে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। বৃহৎ ভাগবতম গোপকুমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর পর্যন্ত আপনারা পরে উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। আর উপরের দিকে তাকান, একদম মাঝখান থেকে একটা স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, যে মাঝখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন একটি ঝুমার। এই স্যান্ডেলিয়ার মাঝখান থেকে ঝুলানো থাকবে মিডিল থেকে, আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। 14 ভুবন আপনারা এখানে দেখতে পাবেন। 14 স্টেপ। আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক, আসলে কিন্তু এটা মৃত্যুলোক। এখানে সবাইকে এক না একদিন মরতেই হবে, মৃত্যু লোকে রয়েছে আমরা। আমাদের উপরে আছে 7টা লোক, ভূ, ভুব, স, জন, তপ, মহা, সত্য। তারপরে আছে চিন্ময় ধাম, যেখানে থাকেন ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠ ধাম। সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে চান, আপনার সিদ্ধান্ত অনুসারে আপনি সেই লোকে পৌঁছবেন। আমাদের নিচে আছে 7 প্ল্যানেট, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। সেগুলি 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখানো হবে। মানে ভালো কর্ম করলে প্রমোশন, নাহলে ডিমোশন। এই জন্যই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। একটু অভূতপূর্ব সৃষ্টির সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা মোটামুটি সবই বুঝতে পেরেছেন যে কী জিনিস, সেই মন্দিরটা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। যখন মন্দিরটা তৈরি হবে সেই সময় মন্দিরের যে লুকস যেটা আসবে সেটা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, কারণ সেটি হবে হচ্ছে কি একটি অন্যতম শ্রেষ্ঠ একটি মন্দির সারা বিশ্বের মধ্যে। এবং এর জন্য আমরা শুধু মানে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষ হিসাবে কিন্তু আমরা যথেষ্ট নিজেকে গর্বিত মনে করব যখন এই মন্দিরটা তৈরি হয়ে যাবে। তো আশা করব যেন সেই মন্দিরটা খুব শীঘ্রই তৈরি হয়। যেমনটা এনারা বললেন যে 2026-এর মধ্যে এনারা চেষ্টা করছেন যে মন্দিরটা কমপ্লিট করার জন্য। এবং আরেকটা বিষয় যেটা আমি ক্যামেরাবন্দি এখন করিনি, যে এই মন্দিরটা তৈরি করতে মোটামুটি খরচা প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি চলে যেতে পারে। এবং তার মধ্যে থেকে উনি একটা কথা বললেন যে প্রায় 300 কোটি টাকা একজন ইউএসএবাসী কিন্তু উনি ডোনেট করেছেন। তো বুঝতেই পারছি যে মন্দিরের যে ভলিউমটা ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ এই যে টোটাল যে আয়তনটা, এই সমস্ত ব্যাপারটা এত বড় এবং এত লার্জ আকারে যে সেটা না দেখলে, নিজের চোখে না দেখলে সেটাকে সত্যি বিশ্বাস করা সম্ভব না। আপনারা নাম সংকীর্তনের নাম নিশ্চয়ই শুনেছেন, যে আমাদের বাড়িতে বাড়িতে এগুলো হয়ে থাকে। তবে কখনো শুনেছেন যে 24টা ঘন্টা, 365 দিন 24টা ঘন্টা নাম সংকীর্তন হয়ে থাকে? দেখুন এখানে কিন্তু সেটা হয়ে থাকে। শ্রীলা প্রভুপাদের ভজন কুঠিরে কিন্তু সবসময়ের জন্য কিন্তু নাম সংকীর্তন হচ্ছে। এটি এমন একটি জায়গা যেখানে 24 ঘন্টা এখানে কিন্তু ভজন হয়। দেখুন সামনে যে ঘরটি রয়েছে সেখানে কিন্তু ভজন হচ্ছে।
এবং সেটা কিন্তু 24টা ঘন্টা হয়ে থাকে। জায়গাটির নাম, ভবনটির নাম দেওয়া হয়েছে ভজন কুঠির। যারা এখানে আসে তারাও কিন্তু এই জায়গাটা খুব ভালো করে এনজয় করে, কারণ এখানে এই জিনিসটা দেখার জন্যই যে 24 ঘন্টা অখণ্ড হরিনাম সংকীর্তন কিন্তু হচ্ছে এই মায়াপুরের মন্দিরের ভিতরে। এই চন্দ্রোদয় মন্দিরের আরও একটি বিশেষ আকর্ষণ শ্রীলা প্রভুপদ পুষ্প সমাধি মন্দির। মায়াপুরের প্রথম মন্দির বলতে যেটা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই মন্দিরটাই ছিল। তারপরে যেটা 2026-এ যেটা হতে চলেছে, যে যখন নাকি এই টিওপিপি রেডি হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু এই পুরনো মন্দির থেকে কিন্তু বিগ্রহ নিয়ে গিয়ে নতুন মন্দিরে স্থাপন করা হবে। কোনোরকমভাবে নতুন বিগ্রহ কিন্তু এখানে তৈরি করা হবে না। পুষ্প সমাধিতে যতটা আমি জানি যে মোবাইল বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করে না, তো চটি, মোবাইল, ক্যামেরা সব কিছু রেখে আমাকে যেতে হবে। সেই জন্য ভিতরের আমি কোনো কিছু ভিডিও বা ছবি দেখাতে পারবো না। তবে বাইরে থেকে দেখে নাও কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর এই মন্দিরটা। মায়াপুরের একটি অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা, সেটা হচ্ছে গোশালা। এখন আমি সেই গোশালার সামনে দাঁড়িয়ে আছি। মন্দির প্রাঙ্গণ থেকে এই মানে হাঁটা পথে 10 মিনিট লাগবে। ওখানে টোটোও পাওয়া যায়, তুমি টোটো পাওয়া যায়, টোটো করে তুমি আসতে পারো। 10 টাকা মতন ভাড়া নেবে। আর আমি এই মুহূর্তে গোশালার ভিতরে ঢুকছি। দেখো, ঢুকেই প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে গিয়ে একটা দোকান, যেখানে এদেরই যে মিল্ক প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো সব এখানে বিক্রি হচ্ছে। আর আমাদেরকে উঠে যেতে হবে হচ্ছে গিয়ে এই সাইড দিয়ে। দুটো প্রান্ত জুড়েই কিন্তু তোমার এখানে সব গরু রাখা আছে, এবং এই গরু কিন্তু সাধারণ গরু নয়, কিন্তু সব হাইব্রিড গরু যাকে বলা হয়। গরুগুলো একবার চেহারা দেখুন। বাপরে, খাবার নিয়ে আসি কিন্তু দেখো কত রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে। দেখায় যারা টোটো অটো করবে না তাদের জন্য কিন্তু এই গরুর গাড়ির ব্যবস্থাও কিন্তু রয়েছে। মায়াপুরে ফ্রিতে তাদের প্রসাদ দেওয়া হয়, সেই জায়গাটার নাম হচ্ছে অন্নদান ক্ষেত্র, অন্নদান কমপ্লেক্স। এখানে কিন্তু তুমি সম্পূর্ণরূপে ফ্রিতে তাদের প্রসাদ কিন্তু পেয়ে যাবে। তোমার এর জন্য কিন্তু তোমাদের কোনো রকমভাবে দাম দিতে হবে না। আমি এই মুহূর্তে ফ্রি প্রসাদম যে জায়গাটা মানে অন্নদান কমপ্লেক্সে সেখানে ঢুকছি। শুধু এই কারণের জন্য নয় যে ফ্রিতে দেওয়া হচ্ছে, এই কারণের জন্য যে এখানে কী কী জিনিস দেওয়া হয় অ্যাকচুয়ালি সেটাও তো মানুষের জানা প্রয়োজন আছে। আর ভিতরের ব্যবস্থাটা মোটামুটি ঠিক এরকম রয়েছে। বেশ লম্বা একটা সারিবদ্ধভাবে সবাইকে বসানো হয় এখানে। এরপর আমাদের দিয়ে গেল হচ্ছে এই পাঁপড়, সাবুর পাঁপড়। এটা কিন্তু বলবো বেশ গরম আছে। অন্নদান কমপ্লেক্সের ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে গিয়ে গৌরাঙ্গ কুটির। গৌরাঙ্গ কুটির সম্বন্ধে একটু বলে রাখি, এটাও কিন্তু একটা রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করা হয়, তবে এখানে ভাড়া কিন্তু মাত্র 100 টাকা। তো সুতরাং এটা একটা খুব কম দামের মধ্যে কিন্তু ইসকন সাধারণ মানুষের জন্য কিন্তু থাকার ব্যবস্থা করে দিয়েছে। যেমন লেখা আছে রুমস ফর রেন্ট, কমন অ্যান্ড অ্যাটাচ বাথ আছে এখানে। তবে এখানের ব্যাপারটাও সেটাই দাঁড়ালো যে
অ্যাভেলেবিলিটিটা কিন্তু খুবই কম থাকে, কারণ যেহেতু 100 টাকার মধ্যে এখানে রুম পাওয়া যায়, তো সুতরাং অবভিয়াসলি এখানে যে অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু খুবই কম থাকে। আচ্ছা, ইসকন মন্দিরের ভিতরে যারা নাকি মন্দিরের ভিতরের প্রসাদ যারা গ্রহণ করবে না, তারা কিন্তু এইখানেও আসতে পারো। এর নাম হচ্ছে গোবিন্দাসের ব্রেকফাস্ট, এখানে লাঞ্চ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। দেখো এখানে লেখা আছে যে ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে 7টা থেকে 10:45 পর্যন্ত, রিসেস টাইম দেন 11টা থেকে 12টা, লাঞ্চ 12টা থেকে 3:45। বিভিন্ন রকম সুইটস তোমরা এখানে পেয়ে যাবে। দেখো ইসকন মায়াপুরে কিন্তু আরও একটা খুব আকর্ষণীয় জিনিস আছে, সেটা হচ্ছে এই ফুল ডোম মায়াপুর ফুল ডোম থিয়েটার। এখানে তোমার ডিজিটাল থিয়েটার, এটা বেসিক্যালি ডিজিটাল থিয়েটার একটা। এখানে কিন্তু তোমার একটা সেই আমাদের যে বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে সেই রকম কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে, এবং এইটা হচ্ছে কি তার টাইমিং, যে সময় শোগুলো দেখানো হয়। আর এর প্রাইস হচ্ছে গিয়ে তোমার 40 টাকা। ডিজিটাল থিয়েটারের প্রাইস 40 টাকা। তোমরা এখান থেকে কুপন কালেক্ট করে কিন্তু তোমরা এই ইয়েটা কিন্তু তোমরা দেখতে পারো। দেখুন, আমরা এখন অলরেডি গীতা ভবনের মেন প্রসাদম হলে চলে এসেছি আমাদের লাঞ্চটা নেওয়ার জন্য। আর কীভাবে এখানে খাবারটা দেওয়া হয় দেখুন, একটা স্ল্যাব মতন উপরে তোলা থাকে, যেখানে আপনি আপনার প্লেটটা রাখতে পারবেন, আর নিচে আপনি বসবেন হচ্ছে মেঝেতে। মোটামুটি 12:30 থেকে এটা স্টার্ট হয়, 12:30 থেকে এই 3টে পর্যন্ত কিন্তু চলে, তারপরে কিন্তু পাওয়া যায় না। কুপনকে দেখিয়ে ঢুকতে হবে এবং তারপরে খাওয়া দাওয়া নিয়ে সামনে গিয়ে যেরম ইচ্ছা সেরমকে বসতে পারেন। তো চট করে দেখিয়ে দিই যে খাবারে কী কী জিনিস রয়েছে। যেমন এখানে দিয়েছে দেখো, ভাত দিয়েছে, মুগের ডাল দেওয়া আছে, এখানে বেগুনি আছে, এখানে রুটি দিয়েছে, এখানে পনির দিয়ে আর ছোলা দিয়ে একটা তরকারি দিয়েছে, আর এখানে ফুলকপি, সেখানে শীতকালীন সব সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছে, এখানে পায়েস দেওয়া আছে, এখানে জলের গ্লাস। এছাড়া কিন্তু এই আইটেমগুলো কিন্তু সামনের দিকে আবার রিপিটও হচ্ছে, তো তুমি যদি দরকার পড়ে তোমরা কিন্তু এখান থেকে আবার খেয়ে নিতে পারো। আচ্ছা, গদা ভবন থেকে জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম, আর খাওয়া দাওয়া এক কথায় কিন্তু অনবদ্য ছিল। আমি রুটি আর এই পনিরের যে তরকারিটা সেটা আরেকবার রিপিট করেছিলাম, খুবই ভালো লেগেছিলো, বেশ খিদেও পেয়েছিলো। এখন কিন্তু একেবারে ঠিকঠাক, খুব সুন্দর আয়োজন। সবথেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সব কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন। তো খুব ভালো লাগলো এখানে খাওয়া দাওয়া করে। পলান ফ্যামিলির চোখে নবদ্বীপ ধাম দর্শনটা আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, যদি চ্যানেলে নতুন থেকে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের ঠিক কেমন লাগলো। দেখা হচ্ছে একটা নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।